প্রিমিয়ার লিগের টাইটেল রেস ইজ বোরিং। আর্সেনালের সঙ্গে লিভারপুলের গ্যাপ এই মুহূর্তে 13 পয়েন্ট। লিগ টাইটেলটা এখন যদি আপনি আর্নে স্লটের হাতে ধরায়ও দেন, তবে আর্তেতা ভাইজান আর যাই করুক আপনার দিকে অন্তত তেড়ে আসবেন না। বুন্দেসলিগাতে ভাসো কোম্পানির বায়ার্ন ইজ ক্রুজিং টুয়ার্ডস দ্য মাইস্টারশালা, এবং খুব ড্রামাটিক কিছু না হলে সাবের লেভারকুজেনের লেইটারকুজেন হয়ে আরেকবার মাইস্টারশালাটাও তাই জেতা হচ্ছে না। অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য প্যাক আর বোরিং। ফরাসি বিপ্লবের পর কৃষক লিগে প্রতি বছর ঘাম ঝরিয়ে বিপ্লব করা লুই এনরিকে তার প্লে স্টেশন প্লেয়ারদের দিয়ে আরেকটা লিগ জিতে ফেলবেন, সেটা আপনি জ্যোতিষ না হয়েও বলতে পারবেন, এবং সেটা লেগেও যাবে। এইবার আসেন সেরি আ নিয়ে। দেয়ার ইজ আ 3-way টাইটেল রেস আউট দেয়ার, কিন্তু সেরিয়ার দিনটা আজকে না, কারণ দেয়ার ইজ অলসো আ 3-way টাইটেল রেস ইন দ্য লা লিগা, অ্যান্ড দ্য ফিয়ার অ্যান্ড লোদিং ইজ টু মাচ টু হ্যান্ডেল। বার্সেলোনার আর্লি ডমিনেশনের পর ড্রামাটিক পতন, এমবাপে, বেলিংহাম কখনো খরগোশ কখনো কচ্ছপ, আর দিয়েগো সিমিওনের ডার্ক আর্টস এখন এনজয়েবল টু ওয়াচ। 2013-14 সিজনের পর লা লিগাতে এই প্রথমবারের মতো প্রস্তুত হয়ে যান আরেকটা ত্রিমুখী টাইটেল রেস এনজয় করার জন্য। ভাইবেন না যে ধোয়া উঠতেছেন বলে কফি নেই, কফি আসলেই আছে, এবং ইউ উইল নিড দিস আ লট দিস সিজন। লা লিগার 25 গেম উইক শেষে মাত্র 1 পয়েন্টে এই 3 দলকে আলাদা করেছে, এবং প্রতি গেম উইকে তাদের পয়েন্ট পার গেম গেইনের গ্রাফটা দেখলে বোঝা যাবে যে কারা কখন লিগের টেবিলে ডমিনেট করেছে। বার্সেলোনা হ্যাড আ ব্রিলিয়ান্ট স্টার্ট কম্পেয়ার টু বোথ মাদ্রিদ টিমস, কিন্তু এই ঠিক ম্যাচ ডে 15-এ এসে তারা বার্সেলোনার বাজে ফর্ম এবং দুই মাদ্রিদের ফর্মের টার্ন অ্যারাউন্ড হলো। বার্সেলোনা বছর শেষ করলো টেবিলের 3 নম্বরে থেকে। এরপর দুই মাদ্রিদের দুইটা আনএক্সপেক্টেড হার এবং সিরিজ অফ ড্র, এবং বার্সেলোনার ফর্মের আপটার্নের কারণে ম্যাচ ডে 25 শেষে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর টাইড অন 54 পয়েন্টস, এবং আতলেতিকো মাদ্রিদ ঠিক 1 পয়েন্ট পিছিয়ে 53-তে। বাট নাও হু হ্যাজ দ্য বেস্ট চান্স টু উইন দ্য লিগ? হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার শুরুটা হয়েছিল একদম ক্লিশে বাংলায় বললে একটা স্বপ্নের মতো। জাভির অধীনে শেষ মৌসুমটা তেতো ব্যাপারটা তিনি এসেই কিন্তু ভালোভাবে মিটিয়ে দিয়েছিলেন। 2024-25 মৌসুমে বার্সেলোনা তাদের ওপেনিং 12টা ম্যাচের মধ্যে 11টাই জিতেছিল। দ্যাট ইনক্লুডেড অ্যান এমফ্যাটিক উইন এগেইনস্ট রিয়াল মাদ্রিদ অ্যাট সান্তিয়াগো বের্নাবেউ, এবং লা লিগার বাইরে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের সঙ্গে আরেকটা দাপুটে জয়। সে সময় তাদের 77টা হাইলাইন অফসাইড ট্র্যাপে ফেলা ছিল ইউরোপের বিগ 5 লিগের মধ্যে হাইয়েস্ট, যখন এমবাপে দিনই দুপুরে 8 বার অফসাইড ট্র্যাপে পড়ে যাওয়ার দুঃস্বপ্ন দেখতেন। বাট ইট অল কেম ক্র্যাশিং ডাউন, এবং সেটা রিয়াল সোসিয়েদাদের ওই ম্যাচটা থেকে। এরপরের 8টা ম্যাচে অ্যাভেলেবল 24 পয়েন্টের মধ্যে বার্সেলোনা নিতে পেরেছিল মাত্র 6 পয়েন্ট। বার্সার ঘরের মাঠে যেখানে আতলেতিকো 2006 সালের পর জিততে পারে নাই, সে ম্যাচে হেরে টেবিলের 3 নম্বরে নেমে যাওয়াটা ছিল কাটা ঘায়ে একটা নুনের ছিটার মতো। কিন্তু নতুন বছরে নতুন করে শুরু বার্সেলোনার। আতলেতিকোর কাছে হারের পর আবারও একটা হেলদি আনবিটেন স্ট্রিক মেইনটেইন করে আসছে বার্সেলোনা, যেটা সব কম্পিটিশন মিলে এখন 14টা ম্যাচ। তবে বার্সেলোনার জন্য যে সময়টা এখনো কঠিন, সেটা 2টা ম্যাচে কিন্তু প্রমাণ পাওয়া গেছে রিসেন্টলি। সেটা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে এবং কোপা দেল রের প্রথম সেমিফাইনাল প্রথম লেগে আবারও আতলেতিকোর সঙ্গে একটা বোমবাস্টিক ম্যাচে। সেই প্রসঙ্গে আসবো, তবে হান্সি ফ্লিকের বার্সেলোনার মূল অস্ত্র হচ্ছে তাদের ফ্লুইড অ্যাটাক। জাভির টাইপ কাস্ট ফরমেশনাল ফিলসফি থেকে তিনি সরে আসছেন, সামনে ফরওয়ার্ড নাম্বার 8 ফুল ব্যাকদের স্বাধীনতা দিয়েছেন অ্যাটাকিং কম্বিনেশন বিল্ড আপ করার জন্য। এই জন্য কুন্দের সঙ্গে ইয়ামালের ইন্টারচেঞ্জ অফ পজিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে রাফিনিয়ার ওয়ার্ক রেটটা আপনি যোগ করেন, এবং কুবার্সি মার্টিনেজের ডিফেন্ডিং এর সঙ্গে তাদের পাসিং ডিস্ট্রিবিউশন হ্যাজ লেড টু বার্সেলোনা স্কোরিং আ হেলদি অ্যামাউন্ট অফ গোলস। আর পেদ্রির মাস্টার ক্লাসের কথা তো আলাদা করে বলার কিছু নাই। ওয়েন হি পাসেস ইট বিকামস আ ক্লড মোনে মাস্টার ক্লাস। বার্সেলোনার অ্যাটাকিং এবং পাসিং মেট্রিকগুলো দেখলেই ব্যাপারটা একটু স্পষ্ট যে হান্সি ফ্লিকের দলের আসলে আক্রমণ নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। 25 ম্যাচে 67 গোল, গোল পার ম্যাচ 2.68, টপ গোল স্কোরার, টপ অ্যাসিস্ট, কি পাস, পেনাল্টি এরিয়ায় সব কিছুতেই আসলে বার্সেলোনা অন টপ। কিন্তু do not forget the prospect. This is Barcelona. মার্চ মাস বার্সেলোনার জন্য খুবই ক্রুশাল, কারণ দানি ওলমো রেজিস্ট্রেশন নিয়ে যে ইস্যুটা রয়েছে সেটা আবারও মাথা চাড়া দিয়ে উঠবে খুব শীঘ্রই। তেবাস অলরেডি এটা নিয়ে কাবজাব শুরু করে দিয়েছেন। দে হ্যাভ বেনফিকা ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ আবারও, এবং প্রথম লেগ পর্তুগালে, এবং এই ম্যাচে আগেরবার কি হয়েছিল সেটা সবাই মনে থাকার কথা। সিজনের ডিপে এভাবে হাঁচড়ে পাঁচড়ে ম্যাচ জিততে যাওয়াটা বেশ কঠিন হয়ে যাবে বার্সেলোনার জন্য। বার্সেলোনার ডিফেন্স ইজ মার্শালড বাই পাউ কুবার্সি, সামনের মিডফিল্ডে কাসাদো, পেদ্রি, গাভি, ফেরমিন, এবং ফ্রন্টে লামিন ইয়ামাল। এই ইয়াং গানসরা বার্সেলোনাকে একটা সলিড কাটিং এজ দিচ্ছে তাদের তারুণের দিক থেকে, কিন্তু এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনারও সঙ্গে আছেন। কিন্তু তারপরও
এর আগে সোসিয়েদাদ, লাস পালমাস এবং স্পেসিফিক্যালি আথলেটিকোর বিপক্ষে ম্যাচগুলোতে এই গেম স্টেট এক্সপিরিয়েন্স ডিকটেট না করতে পারাটা ভুগিয়েছে বার্সেলোনাকে। বার্সেলোনার সামনে ফিক্সচারটাও একটু অ্যানালাইজ করাই যাক। লা লিগার সামনের হোম ম্যাচগুলোতে বার্সেলোনা শক্তির বিচারে হয়তো একটু এগিয়ে থাকবে, কিন্তু আথলেটিকোর সঙ্গে মেট্রোপলিতানোতে কঠিন একটা ফিক্সচার রয়েছে। অন্যদিকে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দুটো টাই, আবার আথলেটিকোর সঙ্গে এই লা লিগাতেও কিন্তু তাদের আরেকটা ম্যাচ রয়েছে, কোপা দেল রের ফিরতি লেগটাও তো রয়েছে। এই ম্যাচগুলো ডিকটেট করতে পারাটা বার্সেলোনার জন্য খুবই ক্রুশাল তাদের লা লিগার টাইটেল রেসটা সুসংহত রাখার জন্য। স্পেশালি ফ্লিক যেভাবে সাবস্টিটিউট বেঞ্চ থেকে ফেরান তরেসের সেরাটা বের করে আনছেন, তেমনি আউটপুট তাকে ফ্রেঙ্কি, হেক্টর এবং গাভিদের থেকেও বের করতে হবে, এবং তাহলেই একমাত্র রিয়াল এবং আথলেটিকোকে এজ করে লা লিগায় একটা হাইব্রিড জার্মান কাতালুনিয়া বিপ্লব ঘটিয়ে ফেলা সম্ভব বার্সেলোনার পক্ষে। সিজনের শুরুর আগে শিরোনাম গ্যালাকটিকো 3.0 হ্যাজ অ্যারাইভড, লা লিগা শুড বি রিয়াল মাদ্রিদ। কিন্তু এটা ভুলে যায়েন না যে মাদ্রিদের প্রথম গ্যালাকটিকো যুগের খরার কথা রোনালদো, ফিগো, বেক্স এবং জিদান যুগে অফিসিয়ালি শুরু হওয়ার পর খাজনার চেয়ে বাজনাই বেশি বেজেছিল যদি আপনি 2003 থেকে 2006 সালের ওই স্পেসিফিক টাইম জোনটা দেখেন, এবং সেরকমটা হওয়ার সম্ভাবনা এবারও দেখা দিল যখন রিয়াল মাদ্রিদ নাস্তানাবুদ হইল বার্সেলোনার কাছে একবার নয় দুইবার। কন্টিনেন্টাল কম্পিটিশনে লিল, লিভারপুল, মিলানের কাছে হারতে হলো, তবে রিয়ালের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট সম্ভবত ছিল বিলবাওর কাছে হারটা, যেটা আলাদা করে কিলিয়ান এমবাপে পোস্ট করেছিলেন তার ইনস্টাগ্রামে। ইভেন হি ওয়াজ অ্যাট হিজ লোয়েস্ট। রিয়াল মাদ্রিদ নামটার সঙ্গে তো কামব্যাক ব্যাপারটা জুড়ে আছে, অ্যান্ড দ্যাটস হোয়াট দে ডিড, দে মেড আ ড্রামাটিক কামব্যাক। বিলবাওর হারের পর 8টা ম্যাচের আনবিটেন স্ট্রিক, একটা ইন্টারকন্টিনেন্টাল কাপও জেতা হলো, কিন্তু এরপর আবার বার্সেলোনার কাছে হার। রিয়াল মাদ্রিদের এই সিজনের সমস্যাটা খুবই প্রকট যে বিগ ম্যাচ পারফরমেন্সে তাদের ওভারঅল টিম কম্বিনেশন বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। ইনফ্যাক্ট একটা সময় কার্লো আনচেলত্তি বলতে বাধ্য হয়েছেন যে প্রয়োজনে ফ্রন্ট ফোরকে সব বিগ ম্যাচের জন্য তিনি নামাবেন না। এরপর মাদ্রিদের জন্য এই সিজনে সবচেয়ে ঝামেলাটা হয়েছে আরও 3টা ম্যাচে। এসপানিওলের কাছে হেরে যাওয়া, আথলেটিকো ও ওসাসুনার সঙ্গে পরপর ড্র রিয়াল মাদ্রিদকে লা লিগার টপ অফ দ্য টেবল থেকে ডিরেইল করে দিয়েছে। সঙ্গে যোগ করেন রিয়াল মাদ্রিদের ব্যাকলাইন অর্ধেক নাই হয়ে যাওয়া এবং অন্যান্য ইনজুরি তো আছে, এবং একই সঙ্গে এই মুহূর্তে আপডেট দানি সেবাউস 2 মাসের জন্য ছিটকে গেছেন। ওয়াও। এবং একই সঙ্গে মেকশিফট ডিফেন্সে কাজ চালিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তো ছিলই, কিন্তু তারপরও আনচেলত্তিকে তার ইনিশিয়াল প্ল্যান থেকে ব্যাকট্র্যাক করতে হয়নি। তার কারণ কালেকটিভলি BMVR has finally started clicking. রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকো 3.0 যুগে তাদের অ্যাটাকিং কন্ট্রিবিউশনের সবটাতেই এখন বেলিংহাম, এমবাপে, ভিনিসিউস এবং রদ্রিগো। মাদ্রিদের ক্রাউন জুয়েল এমবাপে ফাইনালি তার কচ্ছপের খোলস ছেড়ে বেরিয়ে নিজের কাজটা করছেন সব কম্পিটিশনে তার হাইয়েস্ট গোল স্কোরার তাদের। বেলিংহাম একটা দীর্ঘ খরা কাটিয়ে আবারও প্রমাণ করছেন গত বছর তাকে ঘিরে যে হাইপটা হয়েছিল সেটা অনর্থক না, এবং ইউরোপে তার চাইতে বড় ক্লাচ প্লেয়ার আর একজনও নেই। ভিনিসিউস বিগ ম্যাচে এখনো পারফর্ম করে যাচ্ছেন, তিনি হয়তো এখন রিয়ালের বেস্ট অ্যাটাকার এই মুহূর্তে না ফর্মের বিচারে, কিন্তু তাকে ডাউট করলে এর ফলটা কি হয় তার আপনারা ভালো মতোই জানেন। এই গত মৌসুমের ফিফা দ্য বেস্ট প্লেয়ারকে রদ্রিগো, যাকে আপনারা কখনোই রেট করেন না, দেখতে পারেন না, তিনিও নিজের কাজটা করছেন পর্দার আড়ালে থেকে। সঙ্গে দানি সেবায়োসের রিইন্টিগ্রেশন, কিন্তু আনফর্চুনেটলি তাকে ছাড়াই এখন রিয়াল মাদ্রিদকে সামনের 2 মাস পার করতে হবে। সঙ্গে রাউল আসেনসিওর কন্ট্রিবিউশন এবং তাদের ইঞ্জিন ফেদে ভালভের্দে, এতগুলো চ্যালেঞ্জের মাঝেও দলটাকে প্রপারলি লা লিগার টাইটেল রেস এবং সম্ভবত কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল রেসেও রেখেছেন। রিয়াল মাদ্রিদের ফিক্সচারের সামনে কি আছে? বেতিসের সঙ্গে চ্যালেঞ্জিং একটা অ্যাওয়ে ম্যাচ, এবং তার চাইতেও বড় কঠিন ম্যাচ রায়ো ভায়াকানোর সঙ্গে আথলেটিকোর সঙ্গে 2 লেগ, সোসিয়েদাদ, কোপা দেল রের সেকেন্ড লেগ এবং লেগানেস ভালেন্সিয়ার সঙ্গে আরও 2টা ম্যাচ। রিয়াল মাদ্রিদের জন্য লা লিগা রেসে টিকে থাকার ব্যাপারটা যতটা না গেম স্টেট ধরে রাখা, তার চেয়ে বরং অনেকটাই মানসিক। রিয়ালের ডিএনএ যদি ঠিকভাবে কাজ করে তবে বার্সেলোনা আথলেটিকোকে আরেকবার খালি হাতে ফিরতে হতে পারে এই মৌসুমেও। এইবার আসেন আসল প্লেয়ারে, দ্য ট্রাম্প কার্ড অফ দিস সিজনস লা লিগা টাইটেল রেস। শেষবার যখন 2013-14 সালে লা লিগাতে টাইটেল রেস হয়েছিল, 23 ম্যাচ শেষে 3টা দলই ছিল সমান 57 পয়েন্টে। অ্যান্ড হু ওন দ্য লিগ দ্যাট টাইম? চলো সিমিওনের আথলেটিকো ক্লুব দে মাদ্রিদ। এরপর আরেকবার এই ফিট অর্জন করতে তাকে অপেক্ষা করতে হয়েছে আরও 7টা বছর, সেটা 2021 সালে, তারপর 4 বছর চলছে। কিন্তু এবারের আথলেটিকো মাদ্রিদ একটু ডিফারেন্ট, কারণ Simeone has chosen not to be the Darth Vader. He has chosen to be Anakin Skywalker. He has chosen to play football.
আতলেতিকো মাদ্রিদের সন্ত্রাসী ফুটবল এখন আর এই সিজনে দেখা যাচ্ছে না। তারা ফেরত গেছে তাদের অ্যাস্টাউট 4-4-2 ফরমেশন এবং সেই রিভাইটালাইজেশন শুরু হয়ে গেছে রিয়াল বেটিসের কাছে ওই 1-0 গোলে হেরে যাওয়ার পর থেকে। এরপর আতলেতিকো মাদ্রিদের ইতিহাসে এর আগে যে ঘটনাটা ঘটে নাই সেটাই সিমিওনে এবার ঘটাইছেন। সেটা হচ্ছে সব কম্পিটিশনে পরের 15টা ম্যাচের সব কয়টাতেই আতলেতিকো মাদ্রিদ জিতেছে, বার্সেলোনাকে তাদের ঘরের মাঠে তারা হারিয়েছে। অর্থাৎ বার্সেলোনার ঘরের মাঠ মনজুইগে, ওইদিকে হেরে গেছে পিএসজি তাদের কাছে বায়ার লেভারকুজেনের মতো দল চ্যাম্পিয়ন্স লিগে, এবং সেটা হয়েছে তার কারণ তারা ফুটবল খেলে অন্য দলকে হারিয়েছে। চলো সিমিওনে, দিয়েগো সিমিওনে ফুটবল খেলে সেই দলগুলোকে হারিয়েছেন। শুধু সিট ব্যাক করে ডিফেন্ড করে কাউন্টারে গোল দেওয়াটা সিমিওনের এই সিজনের মুখ্য উদ্দেশ্য না। উদ্দেশ্য ছিল ফ্লুইড ফরমেশনে মিডফিল্ডটাকে বেস করে কুইক পাসিং ট্রানজিশনে বক্সে ওভারলোড করা। এই কাজটা সহজ হয়েছে তাদের ক্রাউন সাইনিং হুলিয়ান আলভারেজের কারণে, এবং এসেই প্রথম মৌসুমে অন্য লিগ থেকে 20টা গোল করে ফেলা তো আর চারটিখানি কথা না, সঙ্গে তিনি রদ্রিগো দি পলের রোলটাও চেঞ্জ করে দিয়েছেন, যে কারণে ফাইনাল থার্ডে তার থেকে সবচেয়ে বেশি বল ডেলিভারি আসছে এই সিজনে। এবং ফিজিক্যাল অ্যাট্রিবিউটসের কাজ বা ফাউল ড্র করার কাজটা করছেন তার ছেলে জুলিয়ানো সিমিওনে, এবং আর অপর ফ্ল্যাঙ্কে সুযোগ বুঝে তিনি ম্যাচ বুঝে পরিবর্তন আনছেন সেই জায়গাগুলোতে। কিন্তু তারপরও এরা আতলেতিকো মাদ্রিদ এবং রিফাত মাসুদের ভাষ্য মতে যাদের বিশ্বাস করা যায় না, এবং সে কারণেই 15টা ম্যাচ টানা জয়ের পর তারা হেরে গেছিল লেগানেজের কাছে। সঙ্গে যোগ করেন ভিয়ারিয়াল, সেলতা, রিয়ালের সঙ্গে ড্র করে পয়েন্ট হারানো। তাই আতলেতিকো এখন রিয়াল এবং বার্সেলোনার থেকে 1 পয়েন্ট ব্যাক প্যাডেলিং অর্থাৎ পিছিয়ে আছে। কিন্তু আতলেতিকোর যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ সম্ভবত ইউরোপে আর কারো এই মুহূর্তে নাই। লা লিগায় সবচেয়ে বেশি বয়স্ক স্কোয়াডের মধ্যে 3 নম্বর দলটা হচ্ছে আতলেতিকো। স্কোয়াডের গড় বয়সটা যেখানে 27 বছর 52 দিন, বার্সেলোনা সেখানে সবচেয়ে তরুণ 24 বছর 323 দিন, এবং রিয়ালেরটা মাঝামাঝি, সেটা হচ্ছে 27 বছর 52 দিন। এখন এই সিমিওনে মাত্র 24 জনকে দিয়েই ঘুরিয়ে ফিরে তিনি খেলাচ্ছেন তার লা লিগাতে, এবং সবচেয়ে বেশি সাবস্টিটিউটও কিন্তু তিনিই করিয়েছেন লা লিগাতে। এবং গড় টাইমিং যেটা সাবস্টিটিউট করানো সবার আগে অন্য যে কোনো দলের চাইতে, সেটা হচ্ছে 63.9 মিনিটের মাথায়। লা লিগায় তারা যে 42টা গোল করেছে তার মধ্যে 21টা গোল এসেছে স্পেসিফিক্যালি 60 থেকে 90+ মিনিটের মধ্যে। সেটাকে যদি আরেকটু ভেঙে বলি তবে 75+ মিনিটে 75+ মিনিট পরে তারা গোল করেছে, সেই গোলের সংখ্যাটা 17। নোবডি স্কোরস দিস লেট আদার দ্যান আতলেতিকো। এবং গত সিজনের লেভারকুজেনের উপর যে আত্মাটা ভর করেছিল সেই সেম আত্মাটা এখন ক্যারি করছেন দিয়েগো সিমিওনে, সরলত, আলভারেজ, কোর্রেয়া এবং গ্রিজমানরা। বাকি দুই দলের চাইতে আতলেতিকোর ফিক্সচারটা অবশ্য খুবই খুবই কঠিন। লা লিগা তাদের খেলতে হবে বিলবাও এবং গোয়ার হেতাফের সঙ্গে। রিয়ালকে ফেস করতে হবে দুবার চ্যাম্পিয়ন্স লিগে, লা লিগা একবার বার্সেলোনাকে কোপা দেলের ফিরতে লেগে আরেকবার বার্সেলোনাকে অবশ্য দুটা ম্যাচই ঘরের মাঠে। শুধু মাঝখানে এসপানিওল আর সেভিয়ার সঙ্গে ম্যাচে একটু স্বস্তির নিঃশ্বাস হয়তো ফেলতে পারেন কিন্তু সিমিওনে, কিন্তু আতলেতিকো এই লা লিগার রেসে টিকে থাকবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করবে আতলেতিকো এবং দিয়েগো সিমিওনে এই সামনের মাসটা কিভাবে সার্ভাইভ করেন। কিন্তু আগের বার টাইটেল রেসে এইচ পাস করে বেরিয়ে এসেছেন এই চলো সিমিওনে, তার অভিজ্ঞতাটা এই মৌসুমের জন্য খুবই খুবই দামি। Real Madrid, Barcelona, Atletico Madrid, we are up for a rare 3-way title race in La Liga. সবকিছুর বিচারে ফর্ম, পার্সপেক্টিভ, ফিক্সচার এবং তাদের মেন্টালিটি, কাদেরকে আপনি লা লিগার এই 3-way টাইটেল রেসে এগিয়ে রাখছেন, একটা সিজন শেষের প্রেডিকশন তো আপনি দিতেই পারেন। সেই প্রেডিকশনটা জানিয়ে দেন আমাদের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.